পদার্থবিজ্ঞানের অন্য সব অধ্যায়গুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারলেও ভৌত রাশি এবং পরিমাপের এই অধ্যায়টাতে আসলেই আমাদের অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু এই অধ্যায়টা কিন্তু আসলেই অনেক ছোট, ঠিক আছে, খুবই অল্প সংখ্যক কিছু ম্যাথ আছে, কিন্তু তারপর আমাদের এই অধ্যায়টা নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে। তো আজকে আমি অধ্যায়টা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো, একদম বেসিক থেকে সিকিউ পর্যন্ত। বেসিকটা একদম সবকিছু যা আছে সব দেখানোর চেষ্টা করব, আর পাশাপাশি এখান থেকে যত ধরনের সিকিউ আসতে পারে তা সবকিছুই আজকে দেখাবো। তো আর বিষয়টা হচ্ছে যে এই অধ্যায়ে শুধু সিকিউ না, এখান থেকে এমসিকিউ আসে, বিশেষ করে 2-3টে এমসিকিউ অনায়াসে এখান থেকে চলে আসে, কমপক্ষে 2টা তো আসি, ঠিক আছে। তো এই অধ্যায়টা যদি আমরা এড়িয়ে যাই বা স্কিপ করি তাইলে কিন্তু আমরা খুব বড় একটা ভুল করব, কারণ এইখান থেকে যে প্রশ্নগুলো আসে বিশেষ করে সৃজনশীল, এই সৃজনশীল গুলো কিন্তু খুবই সহজ সৃজনশীল, এবং এখান থেকে একটা সৃজনশীল আসলে 10-এ 10 পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। তো আমি অধ্যায়টা শুরু করি। তো প্রথমে আসলে আহ আচ্ছা, আমি অধ্যায়ে আমি আসলে কিছু দেখাই। তো বিষয়টা হচ্ছে এই যে একটা বিষয় একটু খেয়াল করো, এখানে তোমাদের অ্যাটমিক ক্লক দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলা নিয়ে আমি তেমন কথাবার্তা বলবো না। প্রথম দিকের যে বাংলা লেখাগুলো আছে, সাধারণ লেখা, পদার্থবিজ্ঞানের সংজ্ঞা, তারপরে ইতিহাস, বিভিন্ন কাহিনী, এগুলা নিয়ে মানে এগুলা পড়লেই বোঝা যায়, ঠিক আছে, এগুলা নিয়ে তেমন কিছু বলার নাই। তো এখানে একটা বিষয় আমি একটু দেখলাম যে অ্যাটমিক ক্লক দেওয়া আছে। তো অ্যাটমিক ক্লকটা হচ্ছে কি, এটা কোনো সাধারণ কোনো ক্লক না, বা আমরা যে সাধারণত যে ক্লক গুলা ব্যবহার করি বাসায়, ঘড়িগুলা বা বাসা বাড়িতে বা স্কুল কলেজে, তো এটা হচ্ছে কোনো সাধারণ ঘড়ি না। এটা হচ্ছে অ্যাটমিক ক্লক, অর্থাৎ সিজিয়াম পরমাণুর কম্পনের উপর ভিত্তি করে এটি সময় নির্ধারণ করে বা সময় গণনা করে, ঠিক আছে। তো এটা আসলে একদম নিখুঁত ভাবে সময় গণনা করতে সক্ষম এই ধরনের ক্লক গুলা বা এই ধরনের ঘড়িগুলা। তো এগুলো আমরা সচরাচর আসলে দেখি না। আসলে বাংলাদেশে এই ধরনের ঘড়ি আছে কিনা আমার জানা নেই, থাকলেও থাকতে পারে। কিন্তু এই ধরনের ঘড়িগুলো কোথায় ব্যবহার হয়? আন্তর্জাতিক ক্ষেত্রে। যেমন ধরো আমরা যে ফোনের যে সময়গুলো দেখি, তারপরে গুগলের সার্ভারে যে সময়গুলো হয়, তারপরে আন্তর্জাতিক ভাবে যে সময়গুলো গণনা করা হয়, সেইগুলো সবই কিন্তু অ্যাটমিক ক্লকের মাধ্যমে। এবং এই অ্যাটমিক ক্লকের কিন্তু অনেক ব্যবহার আছে, মহাকাশ বিদ্যায় এগুলো ব্যবহার করে, এরপরে আরো নানান জায়গা। আর এই যে রিডিং পড়াগুলো, এগুলো নিয়ে আমি আর তেমন কিছু বললাম না, আমরা শুধুমাত্র এইখান থেকে শুরু করলাম, একদম স্লাইড ক্যালিপার্স থেকে, যেখান থেকে আসলে তোমাদের মূল সমস্যাটা আসলে শুরু। তো আমি শুরু করি, স্লাইডে যাচ্ছি আমি এখন, দেখো। আর হ্যাঁ, আচ্ছা, শুরু করলাম। তো এখান থেকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে আহ আমাদের প্রথমে হচ্ছে রাশি পরিমাপ, ঠিক আছে। বিভিন্ন রাশির পরিমাপ করা লাগবে, যেমন ধরো কোনটার দৈর্ঘ্য বের করা লাগবে, কোনটার ক্ষেত্রফল বের করা লাগবে, ঠিক আছে। তো এই দৈর্ঘ্য নির্ণয়টাই সব থেকে বেশি আসে। তো বিভিন্ন দৈর্ঘ্য, যেমন স্লাইড ক্যালিপার্স দিয়ে, স্ক্রু গজ দিয়ে দৈর্ঘ্য, ব্যাসার্ধ, ব্যাস, এগুলো আমাদের আসলে বেশি আসে। তো তারপরে যেটা বেশি আসে সেটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল নির্ণয়, ত্রুটিটাও আসে, ত্রুটিটাও বেশি আসতে দেখা যায়, বিশেষ করে তোমার মানে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষায় ত্রুটি নিয়ে অনেক প্রশ্ন আসে, এমসিকিউ, সিকিউ, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ত্রুটি, মানে চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, 2 ধরনের ত্রুটি আছে। তো এই ত্রুটি নিয়েও অনেক কোশ্চেন আসতে দেখা যায়। তারপরে হচ্ছে ক্ষেত্রফল ও আয়তন, এগুলা নিয়েও, আয়তন, বিশেষ করে আয়তন নিয়ে তো প্রশ্ন আসি, ঠিক আছে। যদি এই প্রথম অধ্যায় দিয়ে একটা সৃজনশীল আছে, সেখানে আয়তনের কাহিনী থাকি। তো আমি মূলত স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ দিয়ে শুরু করি। তো এখানে একটা বিষয় দেখো, ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলটা নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি, তাহলে ভার্নিয়ার স্কেলটা কি, আমরা সাধারণত যে স্কেল গুলো ব্যবহার করি, অর্থাৎ সেন্টিমিটার স্কেল, সেন্টিমিটার এক পাশে দাগ কাটা থাকে সেন্টিমিটারের, আর এক পাশে দাগ কাটা থাকে ইঞ্চির দাগ। তো সেন্টিমিটার কিন্তু ইঞ্চির থেকে ছোট, ইঞ্চিটা কিন্তু বড়, অর্থাৎ 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে ইঞ্চি বড়, তার মানে ছোট দাগ হচ্ছে সেন্টিমিটার। হ্যাঁ, 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা আমরা জানি, ঠিক আছে। তো তার মানে সর্বনিম্ন যেটা দাগ কাটা থাকে সেটা হচ্ছে সেন্টিমিটারের দাগ। এখন আমাদের যদি এমন কোনো বস্তু আমাদেরকে দেওয়া হয়, দিয়ে যদি বলে যে তুমি এখানে বলো যে বস্তুটা হচ্ছে এরকম, যে বস্তুটা 5 সেন্টিমিটার থেকে একটু বড়, 6 সেন্টিমিটার থেকে একটু ছোট,
ঠিক আছে, এমন একটা বস্তু যদি আমাদেরকে দেওয়া হয়, তারপরে যদি বলা হয় যে তুমি বলো এই বস্তুটার আসলে দৈর্ঘ্যটা কত, এখন আমরা তো বলতে পারবো না, বা আমি তো বলতে পারবো না যে 5 সেন্টিমিটার, আবার বলতে পারবো না 6 সেন্টিমিটার, কারণ এইটা 5 সেন্টিমিটার থেকে একটু বড়, আবার 6 সেন্টিমিটারের থেকে একটু ছোট। তাহলে আমরা কত বলবো? এখন এইখানেই আমাদের মূলত ভার্নিয়ার স্কেলের ধারণাটা আসে। এই যে বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার মূলত স্কেলটা আবিষ্কার করেছে। তো এইখানে আমাদের যে মূল যে স্কেল, সেটার পাশে একটা স্কেল থাকে, ঠিক আছে। তো সেই স্কেলে আমরা আমরা যদি কোনো একটা বস্তু নেই, তো সেই বস্তুটা দেখা গেছে যে 5 সেন্টিমিটার সেটা হইলো, ঠিক আছে, বা যে কয় সেন্টিমিটার হয়, তারপরে সেইখানে সেই বস্তুটার উপরে আমরা স্কেলটা ধরবো, ধরার পরে দেখবো 1 দাগে মেলে না, 2 দাগে মেলে না, 3 দাগে মেলে না, কিন্তু একটা দাগেই সেন্টিমিটার স্কেলের সাথে আরেকটা কথা বলি, সেই স্কেলটা অর্থাৎ ভার্নিয়ার স্কেলের গায়েও কিন্তু মূল স্কেলের গায়ে যেরকম কাটা দেওয়া থাকে, কাটা কাটা থাকে, এরকম কাটা আঁকা থাকে ভার্নিয়ার স্কেলও। তো সেই স্কেলের সেই কাটাগুলো দেখবো যে কোন মানে প্রথম দিকের ঘরগুলো মিলতেছে না, কিন্তু একটা সময় ঠিকই সে সেন্টিমিটার স্কেলের সাথে মেলে। তো যত ঘর পরে গিয়ে সেই সেন্টিমিটার স্কেলের সাথে মেলে, সেটা হচ্ছে সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেলের সমপাতন বা ভার্নিয়ার সমপাতন। এটার কোনো একক নাই, ঠিক আছে, এটা একটা সংখ্যা। যেমন ধরো 8 দাগে মিলছে, তো ভার্নিয়ার সমপাতন 8, 7 দাগে মিলেছে, তো এই কারণে ভার্নিয়ার সমপাতন 7, এরকম। তো সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তো আর এটা হচ্ছে, এটাকে মানে মূলত ভি দ্বারা প্রকাশ করা হয়। ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি। আর যে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নামে একটা কথা আছে। ভার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করে আমি এখানে লিখি, ভার্নিয়ার ধ্রুবক লেখে ভিসি দ্বারা। তো ভিসি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। তো এখন দেখো, আমি যে সেন্টিমিটার স্কেলের কথা বললাম, তাই না, অনেক সময় দেখা গেছে মানে এর থেকে বড় হইতে পারে বা এর থেকেও ছোট হইতে পারে, আমরা সেন্টিমিটার স্কেলই বলি। তো সেন্টিমিটার স্কেলে কি হয়, সেন্টিমিটার স্কেলে 10টা দাগ কাটা থাকে সেন্টিমিটার স্কেলে। তো 10টা দাগ সমান সমান হয়, 10টা দাগ সমান সমান হয় 1 সেন্টিমিটার। তো 10টা দাগ সমান সমান যদি 1 সেন্টিমিটার হয়, তো 1 সেন্টিমিটার 10টা ভাগ করলে আমরা কত পাই? মিলিমিটার। তো সেন্টিমিটার স্কেলের মানে সর্বনিম্ন দাগ কাটা থাকে মিলিমিটারে। তো এখানে এসটা হচ্ছে সেন্টিমিটার স্কেলে 1 ঘরের দৈর্ঘ্য। তো সেন্টিমিটার স্কেলে তো শুধু সাধারণত মিলিমিটার থাকে, তাই না? তো সেন্টিমিটার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য তো মিলিমিটারই হয়, তাহলে ধরো 1 মিলিমিটার। আর এনটা কি? এনটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এখন দেখো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এক এক জায়গায় এক এক রকম হয়। তো দেখা গেছে কোনো স্কেলে 20টা দাগ কাটা থাকে, কোনোটা স্কেলে 10টা দাগ কাটা থাকে, তো 10টাই সাধারণত থাকে। তো ভার্নিয়ার স্কেলে যদি 10টা দাগ কাটা এরকম থাকে, তো তার মানে এন হচ্ছে 10, অর্থাৎ এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমরা তাহলে একটু বের করি। তো এখানে ভিসি হবে 0.1, ভিসি 0.1 মিলিমিটার, ঠিক আছে। তো এখন দেখো, এখন এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের কাহিনী আমাদের গেল। এখন দেখি, এখন হচ্ছে আমরা এইটার মাধ্যমে একটা যে কোনো একটা কিছুর দৈর্ঘ্য কিভাবে বের করবো। এখন দৈর্ঘ্যটা ধরো আমি যে কোনো প্রথমে একটা বস্তুর আমি উদাহরণ দিলাম না, ধরো ওই বস্তুটার আমি দৈর্ঘ্যটা এখন বের করব। এখন আমি দেখি দৈর্ঘ্য ধরো এল, এল ইকুয়াল টু কত? এম প্লাস ভি ইন্টু ভিসি। আমি এম কত বলছিলাম? এম হচ্ছে প্রধান স্কেলের পাঠ সংখ্যা, ঠিক আছে। তো আমি প্রধান স্কেলের পাঠ সংখ্যাটাকে আমি যে বলছিলাম যে 5 সেন্টিমিটার, একটু বেশি, আবার 6 সেন্টিমিটারের থেকে একটু কম। তো 5 সেন্টিমিটার হচ্ছে প্রধান স্কেলের পাঠ সংখ্যা। তো এখানে দিলাম 5, এরপরে প্লাস ভি। ভিটা কত? ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, অর্থাৎ কয়টা দাগ পরে গিয়ে আসলে ওইটা প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা আসলে সমানে সমানে মেলে, সেটাই হচ্ছে ভি। তো ভিটা কত? ভিটা ধরলাম আমি 7, যে 7 দাগ পরে গিয়ে মিলেছে, ঠিক আছে। তো এখানে দিলাম 7 আর ইন্টু ভিসি। ভিসি তো 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার কে আমরা তো এগুলো তো ধরছি সেন্টিমিটারে, এটা সেন্টিমিটারে, ঠিক আছে। তো যেহেতু প্রধান স্কেলের পার্ট হচ্ছে সেন্টিমিটারে, তো মিলিমিটারকে আমাদের সেন্টিমিটার বানানো লাগবে। তো মিলিমিটারকে সেন্টিমিটার বানানোর জন্য কি করতে আমরা ভালোভাবেই জানি যে 10 দ্বারা ভাগ। তো 0.01
0.01। এখন যেটা আসবে সেটাই হচ্ছে সেই বস্তুটার দৈর্ঘ্য, ঠিক আছে? এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল, একদম সহজ, এর থেকে সহজ আর কিছু হয় না। যদি কোনো কোথাও বুঝতে না পারো কমেন্ট বক্সে জানো, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, যারা যারা না বুঝবা। তো আমি একটু সামনের দিকে আগাই। তো এইখানে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? এখন দেখো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজ আর ভার্নিয়ার স্কেল একই কথা, কিন্তু পার্থক্যটা আসলে কোথায়? স্ক্রু গজ দিয়ে আরো অনেক নিখুঁত ভাবে আসলে কাউন্ট করা যায়, ঠিক আছে? তো যেটা আসলে ভার্নিয়ার স্কেল দিয়ে যায় না করা। তো স্ক্রু গজের কাহিনীটা কি? এখানে তোমার এখানেও দুইটা স্কেল, ভার্নিয়ার স্কেল যেমন দুইটা স্কেল, একটা প্রধান স্কেল, একটা ভার্নিয়ার স্কেল। এইখানেও দুইটা স্কেল, একটা কি, একটা হচ্ছে রৈখিক স্কেল, ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক স্কেল। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে বৃত্তাকার স্কেল। একটা একটা রৈখিক স্কেল আর একটা বৃত্তাকার স্কেল। তো এই বৃত্তাকার স্কেলটাকে এইভাবে ঘোরানো যায়, ঠিক আছে? এটা এখানে এরকম ঘুরবে, এরকম মানে প্যাস এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো যায়, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটাকে আসলে ঘোরানো যাবে অবশ্যই, ঠিক আছে? তো এই যে আমরা এখন ধরো এইখানে কোন একটা বস্তু রাখলাম, ঠিক আছে, এখন এই বস্তুটা আমি এখানে রাখলাম, এখন আমি এটার ব্যাসার্ধ বের করব খুবই সূক্ষ্মভাবে, ঠিক আছে? তো খুব সূক্ষ্মভাবে আমি যদি বের করতে চাই, তাহলে আমি এইটাকে, এটা এইখানে আসছে। তো এখন দেখো, তো আমরা কিভাবে বের করব? তো আমরা প্রথমে আমরা একটা সূত্রটা লিখি, সূত্রটা এখানে দেওয়াই আছে যে ব্যাস, এটার আমরা ব্যাসটা বের করবো। তো ব্যাস ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। তো এখানে ডিটা কি, ডিটা হচ্ছে ব্যাস, আর এল কি, এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। এখন ধরো এই বস্তুটা আমরা মোড় দেওয়ার পরে এটা এখানে আসছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, এই যে সম্পূর্ণটা এই পর্যন্ত। আর যে সিটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। তো বৃত্তাকার স্কেলের পার্ট কত? বৃত্তাকার স্কেলের পার্ট এইটা একদম 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়ে তোমার এটা 65 বা 60 পর্যন্ত আসছে, ঠিক আছে? 60 এর একটু বেশি, 63 64 হবে। তো সেটাই হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। তারপরে হচ্ছে এলসি। এলসি মানে কি, ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্কটা কি? ন্যূনাঙ্কটা হচ্ছে একদম হুবহু আগে যে সূত্রটা আমরা দেখেছিলাম, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য সমান সমান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এইখানেও একই কাহিনী। তো ন্যূনাঙ্কটাকে এখানে দেখো, এলসি ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এন। এই পিটা হচ্ছে কি, এই পিটা হচ্ছে যন্ত্রের পিস। পিসটা কি? পিস হচ্ছে তোমার এইখানে যে রৈখিক স্কেলটা আছে, এই রৈখিক স্কেলটার ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে পিস। আর এন, এন কি, এন হচ্ছে ভাগ সংখ্যা, অর্থাৎ এখানে কয়টা ভাগ আছে, এখানে তো 100টা ভাগ দেওয়া আছে, ঠিক আছে? এখানে 80, তারপর ওই পারে গেলেই 100। আমার 3D ভিডিওটা আমার কাছে নাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতাম, সমস্যা নাই। তো এখানে তাহলে ধরো এখানে আমি ধরলাম 0.5 মিলিমিটার, আর এটা হচ্ছে পিস, অর্থাৎ ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ভাগ সংখ্যা কত, 100। তো এটাই হচ্ছে এলসি, ঠিক আছে? এটাই হচ্ছে এলসি। এলসি মানে হচ্ছে লিস্ট কাউন্ট, সম্ভবত এইটাই হবে। আচ্ছা, পি ডিভাইডেড বাই এন। পিটা কি, পিটা মানে হচ্ছে পিস, ঠিক আছে? পিসটা কি, পিসটা হচ্ছে এই যে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আর এনটা কি, এন হচ্ছে ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু সামনের দিকে যাই। সামনে তারপরে হচ্ছে আমাদের ত্রুটির একটা বিষয় আছে, ঠিক আছে? অর্থাৎ ত্রুটিটা কি? তো আমরা এত সূক্ষ্মভাবে আমরা মাপামাপি করলাম, আমরা মাপযোগ করলাম, তারপরেও ত্রুটি কেন থাকবে? হ্যাঁ, পৃথিবীতে কোনো কিছুই আসলে সঠিকভাবে পরিমাপ করা যায় না, প্রত্যেকটা বস্তু পরিমাপে আমাদের ত্রুটি আছে। তো সেই ত্রুটিটা কি? তো ত্রুটি হচ্ছে দুই ধরনের মূলত, একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আর একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে? তো চূড়ান্ত ত্রুটি থেকে আপেক্ষিক ত্রুটি বের করা যায়, এবং আপেক্ষিক ত্রুটিটা পার্সেন্টেজে আসে, শতকরায় আসে। তো দেখা গেছে শতকরা 2 ভাগ ত্রুটি হয়, 3 ভাগ, 5 ভাগ, 10 ভাগ, 15 ভাগ, 20 ভাগ, 25 ভাগ, ত্রুটি বিভিন্ন ধরনের হয়। কিন্তু আসলে মনে রাখবা যে ত্রুটিটা যদি 10% কম হয়, তাহলে সেটা মোটামুটি নিখুঁত ভাবে পরিমাপটা হয়েছে এরকম ধরা যায়। কিন্তু ত্রুটিটা যদি 10 ভাগের বেশি হয়, তখন আসলে আর বলা যাবে না যে আসলে এটা এখানে কোনো ত্রুটি হয় না, ঠিক আছে?
তো ত্রুটি আসলে বের করার একটা সূত্র আছে, আপেক্ষিক ত্রুটি। মানে আপেক্ষিক ত্রুটির মাধ্যমে বোঝা যাবে যে সেটা পরিমাপটা কতটা নির্ভুল ছিল, ঠিক আছে। তো আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি পরিমাপকৃত মান ইনটু 100%। তো এই সূত্রটা এখন যদি আমি বলি আসলে বুঝবা না, কিন্তু আমরা যদি দুইটা ম্যাথ যখন সমাধান করব তখন আসলে এটা বুঝতে পারবা, ঠিক আছে। তো এখন আমি এটা নিয়ে আর কিছু বললাম না। আচ্ছা, এখন আমরা কিছু প্রশ্ন সমাধান করি। আমরা প্রশ্ন সমাধান করলে এই এতক্ষণ যা বলেছি সবকিছু পরিষ্কার হবে একদম, ঠিক আছে। প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নাই। দেখা গেছে যে তুমি সারা বছর পড়াশোনা করলো না, কিন্তু কয়েকটা সিকিউ সলভ করলা আর কিছু বেসিক পড়লা, দেখা গেছে পরীক্ষায় খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারলা। আর সারা বছর অনেক পড়াশোনা করছো কিন্তু কোনো কাজের পড়াশোনা না, বেসিকের পিছনে ছুটছো অনেক বেশি, ম্যাথ সলভ করো নাই কোনো, ফলে আর পরীক্ষায় প্রশ্ন দেখার পরে কিছু প্রশ্নই ধরতে পারলা না, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে আমাদের অনেক বেশি সমস্যা সমাধান করা লাগবে, ম্যাথ সলভ করা লাগবে। তো তাইলে আমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবো। তো আমি একটু এই ম্যাথটা দেখি। তো এখানে কি বলছে, তো সিলেট বোর্ড 2022-এর একটা ম্যাথ। তো ম্যাথটার ক্ষেত্রে বলছে যে একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 18 মিলিমিটার পাওয়া গেল। উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমপাতন 14 পাওয়া গেল, ঠিক আছে। এটা হচ্ছে তার উদ্দীপক। তারপরে গয়ে কি বলছে, উদ্দীপকের তথ্য অনুযায়ী ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ, আমরা ম্যাথটা সমাধান করি। তো আসলে আমাদের এখানে সবকিছুই দেওয়া আছে, শুধু ঘরের সংখ্যাটা আমাদের বের করা লাগবে। তো আমরা যে একটু আগে যে সূত্রটা দেখলাম, যে গ গ নাম্বারটা আগে সমাধান করি। গ, আমার হাতের লেখা একটু খারাপ, একটু না অনেক খারাপ। আরো লিখতেছি গ্রাফিক্স ট্যাবে। তো গ্রাফিক্স ট্যাবে তো জানোই লেখা অনেক কঠিন, মানে আচ্ছা সমস্যা নাই, তোমরা শুধু বললেই হবে, ঠিক আছে। তো আমরা একটা সূত্র কি দেখলাম, ভিসি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। এই সূত্রটা দেখলাম না। এখানে ভিসি কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এস কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এন কি হচ্ছে এন হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। তো এখন আমরা দেখি এখানে আমাদের কি কি দেওয়া আছে। ভিসি তো অবশ্যই দেওয়া আছে। ভিসি কত, এই যে ভিসি 0.005 0.005 সেন্টিমিটার। এরপরে কি, এরপর হচ্ছে এস কি দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। এস হচ্ছে 1 মিলিমিটার। এরপরে এন দেওয়া আছে না, এনটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে। এনটাই আমাদের বের করতে বলতে, উদ্দীপকের তথ্য অনুযায়ী ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা, অর্থাৎ এন হচ্ছেই তো ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা বা ঘরের সংখ্যা, এটাই তো আমাদের বের করা লাগবে, তাই না। তো আমরা এখন এখানে একটা কথা আছে, এটা কিন্তু দেওয়া আছে সেন্টিমিটারে, তো আমরা আর এটা কিন্তু দেওয়া আছে মিলিমিটারে, ঠিক আছে। তো দুইটা একক কিন্তু আলাদা আলাদা থাকলে হবে না, যে কোনো একটা একক বানানো লাগবে। হয় তুমি এইটাকে সেন্টিমিটার বানাও মিলিমিটারকে, বা সেন্টিমিটারকে মিলিমিটার বানাও, যে কোনো একটা করা লাগবে। তো আমরা এই সেন্টিমিটারকে মিলিমিটার করতেই যেহেতু সুবিধা, আমরা এটাই আনি। তো তার মানে আমাদের কি করা লাগবে, গুণ করা লাগবে 10 দ্বারা। 0.005 গুণ 10 সেন্টিমিটার কত আসে, 0.005 গুণ 10 0.05 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা এই মানগুলো বসাই। হ্যাঁ, আমরা এখন লিখি যে আমাদের তো এন বের করা লাগবে, তাই না। তো আমরা আগে এনটা, আমরা যেটা বের করবো ওটা তো আমাদের বাম পাশে আনা লাগবে। তো আমরা আর এই গুণনের মাধ্যমে এনটা বাম পাশে নিয়ে আসি, আর ভিসিটা তো গুণাকারে ওই পাশে গেলে ভাগ, তার মানে ভিসি এই নিচে। তো এখন আমরা এস কত, এস হচ্ছে 1 মিলিমিটার, আর এন কত, এনটা তো বের করব। ভিসি কত, ভিসি হচ্ছে 0.05। তো এখন দেখি অ্যান্সার কত আসে, 1 ডিভাইডেড বাই 0.05 20। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টি, 20টি। এর থেকে সহজ কোনো ম্যাথ আছে? এবং এই ধরনের ম্যাথ যদি আসে পরীক্ষায় 10-এ 10 পাওয়া কোনো বিষয়ই না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ঘ। ঘটা আরো সহজ, এটা তো একটু সামান্য একটু প্যাচ ছিল, কিন্তু ঘর থেকে সহজ ম্যাথ আর পৃথিবীতে নাই। তো ঘটা আমরা একটু দেখি। ঘরে বলছে উদ্দীপকে উল্লিখিত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। তো আমাদের দৈর্ঘ্য বের করা লাগবে। তো দৈর্ঘ্যটা আমরা বের করি। দৈর্ঘ্য সমান সমান সূত্র জানি কি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, ঠিক আছে। তো আমাদের কি কি মান আমাদের দেওয়া আছে, ফিজিক্সের অঙ্কে ভালো করার মূল
বিষয় হচ্ছে আগে আমাদের কি কি মানগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে ভাবা লাগবে, তারপরে একটা সূত্র, আমাদের কোন সূত্রটা এইটা ফালানো যায়, ঠিক আছে, সেটা আমাদের ভাবতে হবে। তো আমরা দেখি যে এম এর মান কি আমাদের দেওয়া আছে? হ্যাঁ অবশ্যই এম এর মান দেওয়া আছে, কত? 18 মিলিমিটার। এই যে একটা সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য 18 মিলিমিটার পাওয়া গেল। তো প্রধান স্কেল পার্ট কত? 18 মিলিমিটার। এটা কি এম? তোমরা একটু এগুলো একটু বিস্তারিত লিখবে, আমি সময় বাঁচানোর জন্য লিখলাম না। তারপরে ভি, ভি কত দেওয়া আছে? ভি হচ্ছে প্রধান মানে ভার্নিয়ার সমাপতন, ভি, ভিটা হচ্ছে 14। আর ভিসি কত বের করছিলাম? ভিসি বের করছিলাম মিলিমিটারে, যেহেতু আমরা নিয়েছিলাম তো সেহেতু 0.05 বের করছিলাম, ঠিক আছে, মিলিমিটার। এখন আমরা মানগুলো বসাই। এম হচ্ছে 18 প্লাস 14 ইন্টু 0.05 কত হয় দেখি। 18 প্লাস 14 ইন্টু 0.05, 18.7, এটাই আনসার। 18.7 কিসে আসবে একক? মিলিমিটারে আসবে, ঠিক আছে। তো 18.7 মিলিমিটার হচ্ছে কি উদ্দীপকের উল্লিখিত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য যখন নির্ণয় করবে তখন এটাই আসবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো কয় লাইন লাগলো দেখলো? 2 লাইন মাত্র, এই লাইন আর এই লাইন, ঠিক আছে। সূত্রটা আমরা লিখলাম শুধুমাত্র। তো এই ধরনের ম্যাথ আসলে অবশ্যই মিস করবা না। অবশ্যই তোমরা এই ধরনের ম্যাথ গুলো অ্যান্সার করার চেষ্টা করবে, একদম ফুল মার্ক পাবা, ঠিক আছে। তো দেখা গেছে যে প্রথম অধ্যায়টা ছাড়া দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপরে পঞ্চম, ষষ্ঠ অধ্যায়, এই ধরনের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের ম্যাথ গুলো একটু ঝামেলাপূর্ণ এবং যত নিখুঁত ভাবেই করো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকি। কিন্তু এই যে প্রথম অধ্যায়ের যে ম্যাথ গুলো এগুলো কিন্তু তেমন একটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। বিশেষ করে প্রথম অধ্যায়, দশম অধ্যায়, তারপরে 12 অধ্যায়, এই ধরনের অধ্যায়গুলোর ম্যাথে কিন্তু কোনো ভুল হয় না কখনো, ঠিক আছে। মানে যদি তুমি ম্যাথটা একটু মানে সুন্দর মতো লিখতে পারো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, বুঝতে পারছো? তো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে কি, কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন 2024 সালে আসছে। সেখানে বলছে যে দুটা স্কেল দেওয়া, এখানেও ভার্নিয়ার স্কেল আর মূল স্কেল দেওয়া আছে। তো এরপরে বলছে যে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এক্ষেত্রে মূল স্কেল পার্ট 2.9 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তো আমাদের বের করা লাগবে কি ভার্নিয়ার সমপাতন। তো আমরা আগে ভার্নিয়ার সমপাতন আগে আমরা মানগুলো একটু লিখি কি কি দেওয়া আছে। তো আমাদের এল দেওয়া আছে কত? 2.96 সেন্টিমিটার। এরপরে হচ্ছে এম ও দেওয়া আছে 2.9। ভি দেওয়া আছে না? ভি দেওয়া নাই, ভিটা আমাদের বের করা লাগবে। এটাই তো ভার্নিয়ার সমপাতন, তাই না? বিসি দেওয়া আছে, বিসি সরাসরি না দেওয়া থাকলে ওটা লুকানো আছে কিভাবে? এখানে আমরা কি জানি যে একটা এই স্কেলের সেন্টিমিটার স্কেল যেহেতু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য তো একই হবে, তাই না? 1 হবে। তো এরপরে এখানে দাগ আছে কয়টা? প্রধান স্কেল 19টা। তো 19টা দাগ 20টার সমান, তো তার মানে এখানে হবে 20। এটাই হচ্ছে বিসি। তো কত হয়? 0.05 মিলিমিটার, ঠিক আছে, 0.05 মিলিমিটার। তো এখন আমরা কি বের করবো? ভার্নিয়ার সমপাতন। তো সূত্রটা আমরা কি জানতাম? এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু বিসি। এই সূত্র ছাড়া অন্য তো কোনো উপায় নাই। মানগুলো তোমরা একটু খেয়াল করো, আমরা মানের উপরে আমরা সূত্র নেব, ঠিক আছে। তো এখন দেখো এম, এম কত দেওয়া? সেন্টিমিটার। এল এর মানও দেওয়া আছে, এল এর মান হচ্ছে 2.96 সেন্টিমিটার। এম কত দেওয়া? এম হচ্ছে 2.9 প্লাস ভি তো নাই, ভি বের করবো ইন্টু বিসি। বিসির মান মিলিমিটারে দেওয়া আছে, আমাদের সেন্টিমিটারে নেওয়া লাগবে কারণ এগুলো সব সেন্টিমিটারে। তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে দিলে কত হয়? ছোট থেকে বড়তে গেলে আমাদের ভাগ করতে হয়। তো 10 দ্বারা আমরা ভাগ করব। তো কত হয়? 0.005। 0.005। আচ্ছা বোঝার চেষ্টা করো আমি কি করলাম। এখানে যেহেতু মিলিমিটারে আছে
তো আমরা এটা সেন্টিমিটারে নেবো, সেই জন্য আমি 10 দ্বারা ভাগ করলাম, কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে। এই ছোট ছোট বিষয়গুলো আমি মানে লিখতেছি না, কারণ তোমাদের সময় বাঁচানোর জন্য এগুলো আমি স্কিপ করতেছি, এটা একটু তোমরা বুঝে নেবা, ঠিক আছে। তো এখন আমাদের ভির মানটা বের করা লাগবে, তো আমরা এগুলা যেই মানটা বের করবো এটা তো বামে আনা লাগবে, তাই না। তো আমরা এটা বামে আনি আর ওই পাশেরটা ডানে নাই, ঠিক আছে। ভি ইন্টু 0.005 ইকুয়াল টু 2.96। এখন দেখো এটা প্লাস আকার আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস। এটা তো গুণ আকার আছে, এটা আমরা লিখলাম 2.96 মাইনাস 2.9, আর এটার সাথে তো এটা গুণাকার আছে, তাই না। ভির সাথে তো 0.005 গুণাকার আছে, ওই পাশে গেলে হবে ভাগ। 2.96 বিয়োগ 2.9, আর নিচে কত গুণাকার আছে, ভাগ হবে 0.005। তার মানে কত হয় দেখি, আমরা ক্যালকুলেশন করি। 2.96 মাইনাস 2.9, নিচে কত 0.005। 12, উত্তর আসছে 12। তো ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমাপতন উত্তর আসছে 12। তো ভার্নিয়ার সমাপতন তাহলে কত হবে, 12। খুবই সহজ, এর থেকে সহজ আর কোনো ম্যাথ নাই। দেখো এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। তো ঘ নাম্বারে কি বলছে আমাদের, ঘ নাম্বারে বলছে যে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা গাণিতিক ভাবে মতামত দাও, ঠিক আছে। তো এখন এরকম যদি কোনো কথাবার্তা বলে যে আয়তন পরিমাপে নির্ভুল ছিল কিনা, বা কতটা নির্ভুল ছিল, বা কতটা ত্রুটি ছিল, কতটা ভুল ছিল, এই ধরনের কথা বললে আমাদের আসবে তখন আপেক্ষিক ত্রুটির কথা, ঠিক আছে। তো আপেক্ষিক ত্রুটির কথা কিভাবে আসবে, অর্থাৎ আপেক্ষিক ত্রুটিটা তোমার শতকরায় বের হয়। তো শতকরায় বের হলে যদি শতকরা 10-এর নিচে থাকে, 10% নিচে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে পরিমাপকৃত মান একদম নিখুঁত বা নিখুঁত ছিল। আর তুই 10-এর বেশি হয় তখন বলা যাবে না যে পরিমাপকৃত মানটা আসলে নিখুঁত ছিল, ঠিক আছে, তখন কিছুটা ভুল বা সামান্য ত্রুটি ছিল। তো এখন আমরা দেখি যে আসলে 10-এর নিচে আসে নাকি 10-এর উপরে আসে। তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা মূলত প্রথমে যে মূল যেটা আয়তন সেটা আগে আমরা বের করি। আচ্ছা, এখানে একটা কথা বলছে তার আগে, যে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এক্ষেত্রে মূল স্কেল পার্ট 2.9 সেন্টিমিটার, এটা বিষয় না। তারপরে বলছে কি, যে দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। তো এখন এইটা আমরা একটু লিখবো যে ঘ নম্বরে যে 2.96 সেন্টিমিটারে 8% ত্রুটি। তো এখন আমরা একদম ক্লাস 4 থেকে জানি যে সেন্টিমিটার এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, আর 8% মানে উপরে 8 নিচে 100। তো এখন দেখি কত হয়, 2.96 ইন্টু উপরে 8 নিচে 100 কত হয়, 0.236। আর এখানে কিন্তু প্লাস মাইনাস আছে। তো এখন এটার মানে কি, এটার মানে আমরা যে এটা বের করলাম এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা হচ্ছে ত্রুটি, এতটুকু ত্রুটি হইতে পারে। এই যে দৈর্ঘ্যটা বের করলাম এটা হয়তো মানে 2.96, তারপরে এতটুকু বেশি হইতে পারে বা এতটুকু কম হইতে পারে, অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের ত্রুটির পরিমাণ, ঠিক আছে। তো এখন আমরা বের করব আসল আয়তনটা, তারপরে যদি বেশি হয় এতটুকু তখন আয়তন কত, আর যদি কম হয় তখন আয়তন কত, এবং তারপরে আমরা আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করব, আপেক্ষিক ত্রুটি বের করব চূড়ান্ত ত্রুটি মূল আয়তন থেকে বা বেশি আয়তন থেকে মূল আয়তনটা বিয়োগ, তারপরে যেটা আসবে ওটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তো চূড়ান্ত ত্রুটি থেকে মূল আয়তনটা ভাগ আর গুণ, উপরে গুণ 100, তখনই আমাদের আপেক্ষিক ত্রুটিটা বের হবে। তো আমরা ধাপে ধাপে বের করি, এত কথা না বাড়িয়ে। তো এখন লিখবো যে মূল আয়তন কত, হাতের লেখার অবস্থা খারাপ, আরো লিখতেছি গ্রাফিক্স ট্যাবে, ঠিক আছে। 2.96 উপরে কিউব, এটা হচ্ছে মূল আয়তন আমরা বের করতেছি, কারণ কি এটা একটা গোলক, সরি এটা একটা ঘনক। তো ঘনক মানে কি, ঘনক মানে হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান।
তো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তখন আয়তন বের করে কি হবে? যেমন একটা বাক্স হচ্ছে একটা ঘনক, ঠিক আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, অনেক এরকম ঘন আকৃতির বাক্স আছে। তো তার আয়তন কিভাবে বের করে? তার উপরে সেই দৈর্ঘ্যের উপরে একটা কিউব দিলে আয়তন বের হয়। আশা করি তোমরা সবাই এটা জানো, এটা জানার কথা, ঠিক আছে। 0.96, যারা একদমই কোনো পড়াশোনা ছোটবেলা থেকে করো নাই তারা ছাড়া আশা করি সবাই এটা জানো। 25.93 কত সেন্টিমিটার কিউব হবে? এটা কি মূল আয়তন। এখন আসি আমরা, যদি ত্রুটিটা যদি মানে বেশি হয়, অর্থাৎ যদি 2.96 তার সাথে এটা বেশি হবে অথবা কম হবে, যদি বেশির ক্ষেত্রে আয়তন কত হয় সেটা আমরা বের করি, যে ভি ম্যাক্স, বেশির ক্ষেত্রে ম্যাক্সিমাম কত হবে? 2.96 গুণ, সরি গুণ না, যোগ 0.23, 6টাও লেখি, কিউব কত হয়? ভি ম্যাক্স 2.96 গুণ 0.236 কিউব, গুণ না, এখানে হবে যোগ, ঠিক আছে, এখানে হবে যোগ 32.64 সেন্টিমিটার কিউব। তারপরে ভি মিনিমাম কত? এখন আমরা এই মাত্র করলাম এটা যোগ, এখন করবো এটাকে বিয়োগ, তাইলে মিনিমামটা হবে 2 পয়েন্ট, আর কিচ্ছু নাই, 2.96 বিয়োগ 0.236। আচ্ছা, আমি কিন্তু এগুলো একটু এলোমেলো ভাবে লিখতেছি, ঠিক আছে। তোমরা এটা একদম খাতায় খুবই সুন্দরভাবে লিখবে, যাতে টিচাররা দেখলি একদম অবাক হয়, ঠিক আছে। তো এলোমেলো লিখতেছি, আমার এখানে লেখাটা একটু মানে তোমাদের সময় বাঁচানোর জন্য, পাশাপাশি আমার একটু মানে গ্রাফিক্স টাইপে লিখতেছি তো একটু অসুবিধা হয়, এই কারণে আমি একটু শর্টকাটে লিখতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিনিমাম আয়তন। এখন আমরা চূড়ান্ত ত্রুটি বের করবো, অ্যাবসলিউট এরর। চূড়ান্ত ত্রুটির সূত্রটা হচ্ছে কি? সূত্র না, এটা আসলে সাধারণভাবে বোঝা যায় যে চূড়ান্ত ত্রুটি মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম হবে, ওটা থেকে মূল যে আয়তন আমরা বের করছি এটা বিয়োগ। তো 32.64 মাইনাস 25.93, এটা আমরা বিয়োগ দিই, দেখি কত হয়। 32.64 বিয়োগ 25.92, 6.72 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এখন আমরা আপেক্ষিক ত্রুটি, যেটার কথা আমি প্রথম বলছি, সেই আপেক্ষিক ত্রুটিটা এখন আমাদের বের করার পালা। তো আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর, আর চূড়ান্ত ত্রুটিকে বলে অ্যাবসলিউট এরর, ঠিক আছে। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু, সূত্রটা আমি কিন্তু প্রথমেই বলছিলাম, দেখাইছিলাম, মনে আছে? চূড়ান্ত ত্রুটি উপরে 100% আর নিচে কত? মূল আয়তন বের করছি কত, মনে আছে? আমরা সব দেখতে আছি আবারও। চূড়ান্ত ত্রুটি কত? 6.72 গুণ উপরে 100, সেটাও লিখি, অসুবিধা তো নাই, আছে। তারপরে কি মূল আয়তন কত? 25.93, 6.72 ইন্টু 100, আর নিচে কত? 25.93। তো অ্যান্সার আসছে 25.91%। এটা কি আপেক্ষিক ত্রুটি? আপেক্ষিক ত্রুটি আমি কি বলছি বারবার মনে রাখবা, এটা 10%-এর নিচে হইলে আমরা বলতে পারি যে না, আসলে পরিমাপটা ত্রুটি মুক্ত ছিল, কিন্তু 25% হয়েছে, তার মানে কি এখানে অনেক ভুল ছিল, বা 25%, ঠিক আছে। তো তার মানে আমরা এখানে নির্ভুল ছিল না সেটা লিখবো, যে সুতরাং পরিমাপ যথেষ্ট নির্ভুল ছিল না, বা 25% ভুল ছিল, 25.91%, ঠিক আছে। এই ঘ নাম্বার শেষ। পরের ম্যাথটা আমরা দেখি। পরের ম্যাথটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের। তো কি বলছে? একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। সমান পুরুত্বের ঘনাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরে ও ভেতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে 8 মিলিমিটার ও 60 মিলিমিটার এবং ভার্নিয়ার সমপতন 9 মিলিমিটার ও
9 ও 6 পাওয়া গেল। প্রথম প্রশ্নটা কি গ নম্বরে বলছে স্লাইড ক্যালিপারসটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। আগে আমরা গ নাম্বারটা সমাধান করি, গয়ে আমরা যাচ্ছি। বলছে আমাদের তো দুইটা স্কেল থাকে না, তো দেখা গেছে যে প্রধান স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ হয়, প্রধান স্কেলের 19 ভাগ, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান হয়। তো বলছে যে স্লাইড ক্যালিপার্স, এইখানে তো একটা স্লাইড ক্যালিপার্স আছে তাই না, তো সেই স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের, অর্থাৎ প্রত্যেকটা স্লাইড ক্যালিপার্সই তো একটা ভার্নিয়ার স্কেল থাকে, বা দুইটা স্কেল, একটা হচ্ছে মূল স্কেল, একটা ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, তো আমরা একটু বের করি। আমরা একটা সূত্র জানি, বিসি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন। এখানে বিসির মান দেওয়া আছে অবশ্যই, কত বিসির মানটা দেওয়া আছে, বিসি ইকুয়াল টু 0.05005 সেন্টিমিটার। এটারে আমরা যদি মিলিমিটারে নেই 100 দ্বারা 10 দ্বারা গুণ, তো 0.005 গুণ 10, 0.05 হবে আর কি, তো 0.05। তো ভিসি ইকুয়াল টু 0.05, আর এস কত 1, আর এন কত, এন তো বের করবেন নাই, এন তো ভাগ সংখ্যা, তো এনটা আমরা বাম পাশে নিয়ে আসলাম। 0.05 কত হয়, সম্ভবত 20 হবে, ভাগ 0.05 20। তো ভাগ সংখ্যা কয়টি, 20টি। এটা কিসের ভাগ সংখ্যা, স্লাইড ক্যালিপার্স এর ভাগ সংখ্যা, ঠিক আছে, বা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। কিন্তু আমরা তো, আমাদের তো এইটা চাই না, তাহলে তো এটাই আনসার। আমাদের চেয়েছে যে স্লাইড ক্যালিপার্স এর যে ভাগ সংখ্যা, এটা মূল স্কেলের কতটুকু, ঠিক আছে, মূল স্কেলের কয়টা ভাগের সমান। তো আমরা একটু সেটা বের করার জন্য আমরা জানি কি, মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। আচ্ছা, আমরা এইখানে যদি ধরো যে স্লাইড ক্যালিপার্স এর যে স্ক্রু গজ আছে, ভার্নিয়ার স্কেল আছে, সেই ভার্নিয়ার স্কেলের 20টা ভাগ আছে, যদি একটা ভাগের দৈর্ঘ্য যদি আমাদের হাতে আসে, তাহলে ওই ভাগটাকে আমরা যদি 20 দ্বারা গুণ করি, তাহলে মূল যে মানে 20টা ভাগের দৈর্ঘ্য মূল স্কেলে কত সেটা আমাদের বের হয় না। তো আমরা এখন সেই কৌশলটা দেখবো, যে আমরা তাহলে সেটা আগে বের করি, ঠিক আছে। একটা ভাগের দৈর্ঘ্য কত, একটা ভাগের দৈর্ঘ্য 1 মাইনাস 0.05 হবে। কেন, 1 হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, আর 0.05 হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। তো ভার্নিয়ার ধ্রুবক সেহেতু এখন এইটা যদি আমরা বিয়োগ করি, তো এখন এইখানে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য এখানে বের হবে, 1 মাইনাস 0.05 কত হয়, 0.95। এটা কি, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এখানে ভাগ আছে কয়টা, 20টা, ঠিক আছে, এখানে ভাগ আছে 20টা, এটা সেন্টিমিটার। হ্যাঁ, তো 1 ভাগের দৈর্ঘ্য যদি হয় 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.95, আর তাহলে 20টা ভাগের দৈর্ঘ্য কত, 0.95 ইন্টু 20 সম্ভবত 19 হবে আনসার, 0.95 ইন্টু 20, তাই 19। তো এইখানে স্লাইড ক্যালিপার্স এর ভাগ সংখ্যা কয়টা, 20টা, আর মূল স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এটা, ঠিক আছে। তো স্লাইড ক্যালিপার্স এর ভাগ সংখ্যা 20টা ভাগ সমান মূল স্কেলের 19 ভাগের সমান। একটু সুন্দরভাবে সাজাই গুছাই লিখবা তোমরা এটা পরীক্ষা যখন আসবে, ঠিক আছে। তো তারপরে আমি ঘ নাম্বারটা সমাধান করি। তো ঘ নাম্বারটা সমাধান করার ক্ষেত্রে আমাদের এখানে একটা বিষয় আছে, মানে ঘ নাম্বারটা আমাদের একটু ভাবা লাগবে, কিন্তু আসলে ম্যাথটা সহজ। যদি আমরা একটু চিন্তা ভাবনা করে ম্যাথটা সমাধান করি, তখন দেখবা যে একদম সহজ ম্যাথটা। তো ম্যাথটা কি বলছে, যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করা। এখানে একটু কথাবার্তা উদ্দীপকে বলছে, আমরা আগেই তো বলছি এটা একটা ঘন বস্তু, তাই না, ক্ষুদ্রতম ঘরে। আচ্ছা, এখানে হচ্ছে ঘনাকৃতির একটা বস্তু। তো ঘনাকৃতির একটা বস্তু কিন্তু ফাঁপা, লোহার ফাঁপা বাক্সের বাইরের দৈর্ঘ্য ভিতরের দৈর্ঘ্য দেওয়া। আচ্ছা, আমি একটু বাক্সটা যদি এরকম চিন্তা করো, ঠিক আছে, তখন বাক্সটার ভিতরে কিন্তু কিচ্ছু নাই, একদম জিরো, ফাঁকা। কিন্তু বাইরে আর ভিতরের যে দেয়াল, বাইরের দেয়াল আর ভিতরের দেয়াল, মাঝখানে তো লোহা আছে, এখানে এগুলো তো সম্পূর্ণ লোহায় ভর্তি, তাই না। তো এখানে কতটুকু লোহা আছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর দেওয়া আছে। তো এখানে যে কতটুকু লোহা আছে, সম্পূর্ণ লোহার ভর 2 কেজি হইবে কিনা সেটা আমাদের বের করা লাগবে। তো তার মানে আমাদের প্রথমে সম্পূর্ণ লোহার আয়তনটা আগে লাগবে, তাই না। তো আমরা সেটাকে বের করি। তো সেটার জন্য আমাদের বাইরের আয়তন আর ভিতরের আয়তন যদি আগে আমরা বের করি, যে বাইরের আয়তন
V1 ভিতরের আয়তন V2, তো তারপরে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন মানে এই যে সম্পূর্ণটা থেকে এই ভিতরের টুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের লোহার দৈর্ঘ্য বের হয়, তাই না? একদম এর থেকে সহজ ভাবে আর কিভাবে বলবো বলো? তো বাইরের সম্পূর্ণটা থেকে যদি আমরা ভিতরের অংশটা বাদ দিই তাহলেই তো দেয়ালে লোহা কতটুকু আছে সেটা বের হয় নাকি? চিন্তা করো, একটু চিন্তা করো, বাইরের কতটুকু মানে সম্পূর্ণ অংশটুকু থেকে ভিতরের অংশটুকু বাদ দিলে তাইলে এই যে দেয়ালের লোহার অংশটুকু বের হয়। ঠিক আছে, তো আমরা এখন করি আয়তনটাকে বের করি। তো দেখো আগে আমরা L1 বের করি। L1 ইকুয়াল টু M প্লাস V ইন্টু BC, সূত্র আমরা জানি। M এর মান কত দেওয়া? M কি প্রধান স্কেল পার্ট, L1 এর ক্ষেত্রে M কত 80 মিলিমিটার দেওয়া, প্লাস V কত দেওয়া? V দেওয়া 9, আর BC কত দেওয়া? BC দেওয়া হচ্ছে আমরা বের করছিলাম 0.05 মিলিমিটার। তো কত হয় ক্যালকুলেশন করি, 80 প্লাস 9 প্লাস 9 গুণ প্লাস না 9 গুণ 0.05, 80.45 মিলিমিটার। তো এটা আমরা এখন সেন্টিমিটারে নেব। তো সেন্টিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার গেলে তোমার 10 দ্বারা ভাগ, কারণ আমরা যখন নিচ রাশি থেকে উপরে যাব, মিলিমিটার ছোট সেন্টিমিটার বড়, তো নিচ থেকে উপরে হলে ভাগ হবে, আর আমরা যদি উপর থেকে নিচে নামি তখন কি গুণ হবে। ঠিক আছে, তো নিচ থেকে উপরে যাবো, 10 দ্বারা ভাগ, 80.45 ভাগ 10, তো 8.04 কত সেন্টিমিটার। এটা হচ্ছে L1 এর দৈর্ঘ্য। দেখো এখন L2 এর মানটা আমরা এখন বের করবো। ঠিক আছে, তো L2 সেম একই ভাবে BC, M এর মান কত এই ক্ষেত্রে? এখন M এর মান 60 প্লাস V এর মান কত? V এর মান এখন 6, আর BC তো আমরা জানি 0.05 কত আসে। তোমরা বারবার বলতেছি যে তোমরা এটা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখবে। ঠিক আছে, আমি কিন্তু এলোমেলো ভাবে লিখতেছি জাস্ট তোমাদেরকে তাড়াতাড়ি বোঝানোর জন্য। আমি অনেক মানে কিছু কথাবার্তা যেগুলো আসলে অপ্রয়োজনীয় মানে না লেখলেও চলে, অপ্রয়োজনীয় না, সেগুলো আমি স্কিপ করতেছি। আর এখানে অ্যান্সার আছে 60, তো এটা আছে মিলিমিটারে, তো এটা আমি এখন সেন্টিমিটারে নেব। ঠিক আছে, তো 10 দ্বারা ভাগ, আগের বারের মতো 10 দ্বারা ভাগ দিলে হয় 6.03, 6.03। এখন দেখো, এখন বলছে কি, এখন আমরা এটা তো বাইরের দৈর্ঘ্য, ঠিক আছে, বাহির থেকে দৈর্ঘ্য। দেখো এই যে বাক্সটা, এটার বাইরে থেকে একটা দৈর্ঘ্য আছে না, আবার ভিতর থেকে একটা দৈর্ঘ্য আছে না। তো বাইরে থেকে যদি দৈর্ঘ্য বের করি তাহলে সম্পূর্ণ, এখন যদি এটার আয়তনটা বের করি তো সম্পূর্ণ বাক্সটার আয়তন বের হবে না। আবার ভিতরের দৈর্ঘ্য থেকে যদি ভিতরের আয়তন বের করি তাহলে এই সম্পূর্ণ আয়তন হবে না। তো বাইরে থেকে আয়তনটা বের করি, জাস্ট একটা কিউব দিয়ে দেবো উপরে। ঠিক আছে, কত হয় 8.04 উপরে কিউব 519.71 সেন্টিমিটার কিউব। আর এখানে কত, এটার উপরে জাস্ট কিউব দেবো, এখানে সেন্টিমিটার 6.03 উপরে কিউব 6.03 219.25 সেন্টিমিটার কিউব। এখন দেখো বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করব। ঠিক আছে, এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে লোহার আয়তন বের হবে। তো আমরা এই কাজটা করি, তো লিখবো যে লোহার আয়তন কত হবে, L1 মাইনাস L2 519.71 519.71, এই দশমিকটা বাদ, এটা একটু মাথায় রাখবো। আর 19.71 বিয়োগ 219.25 219.25 কত হয় 519.71 বিয়োগ 219.25, আর 300 মতো হয়। ঠিক আছে, 300 সেন্টিমিটার কিউব। এটা কি
এটা হচ্ছে লোহার আয়তন 300.46 বা 300ই ধরি আমরা, ঠিক আছে 300। আচ্ছা এটা 400টা আমরা লিখি, অনেকে বলবে যে মিনিট ইরেজ করি। 300.46 বা প্রত্যেকেরই এইরকম কাছাকাছি এটা রেজাল্ট আসবে, ঠিক আছে এক একজনের এক এক রকম, কিন্তু 300 আশেপাশেই হবে। তো এখানে বলছে কি 1 ঘন সেন্টিমিটার সমান লোহার ভর 7.2 গ্রাম। তো 1 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব লোহার ভর 7.2 গ্রাম। আমি কিন্তু এগুলো লেখলাম না, বাংলা লেখাগুলো বিস্তারিত, ঠিক আছে সময় বাঁচানোর জন্য। তো 300 গ্রামের লোহার ভর কত? 300.46 গ্রাম লোহার ভর 7.2 গুণ 300.46 সমান সমান কত হয় দেখি। 7.2 গুণ 300.46 2163.312 গ্রাম হবে। এখন আমাদেরকে বলছে কি 2 কেজি হবে কিনা, তো এটা গ্রামে আসছে, এখন আমরা কেজিতে নিলে কি 1000 দ্বারা ভাগ না, তো 2163.312 ভাগ 1000 কত হয় দেখি। 2163.312 ভাগ 1000, হ্যাঁ 2 কেজির বেশি অবশ্যই, এটা আগেই বুঝতে পারছি আমরা, এটা 2100 গ্রাম হয়েছিল কেজি। তো তারপরে আমরা লিখবো যে এক তারপরে আমরা লিখবো যে বাক্সের লোহার ভর 2 কেজির বেশি হবে বা 2 কেজির থেকে বেশি হবে, ঠিক আছে। তো তারপরে আরো 2টা সিকিউ আমরা সলভ করি, তো তাইলে একদম এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো দেখো কি বলছে, স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে ঘনাকৃতি একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 সেন্টিমিটার পাওয়া গেল, এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। এখন গ নম্বরে বলছে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। কোনো ব্যাপার না, আমরা বের করব ভার্নিয়ার ধ্রুবক বিসি কত, এস ডিভাইডেড বাই এন। এস এর মান কত 1 মিলিমিটার, এন কত 20, 0.05 হবে, 1 ডিভাইডেড বাই 20, 0.05 মিলিমিটার, ঠিক আছে। গ শেষ। এখানে একটু লেখবা যে এখানে, নাইলে কিন্তু বিষয়টা খারাপ দেখাবে, ঠিক আছে। তো ঘ নম্বরে আমরা লিখি যে বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনামূলক ব্যাখ্যা করো। আমাদের দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি এটা কিন্তু বলাই আছে যে 5%। এখন আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা কত আমরা সেটা একটু দেখবো। তো তার জন্য এখানে আমরা এটা এইভাবে বের করব যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য 10 সেন্টিমিটারের জন্য আপেক্ষিক ত্রুটি কত 5%। তো এটা এইভাবে লেখা যায় 10 ইন্টু উপরে 5 নিচে 100। কারণ কি, কারণ আমরা এটা শিখছি এর মানে গুণ আর 5% মানে উপরে 5 নিচে 100। তো 10 ইন্টু উপরে 5 নিচে 100 কত হয় 0.5 প্লাস মাইনাস 0.5। তো এটা কি সেন্টিমিটারে, তো তার মানে কি যে দৈর্ঘ্য এই যে 10 থেকে বেশি হতে পারে 0.5, আবার কমও হতে পারে, ঠিক আছে। তো এখন আমরা কি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি তো আমরা জানি, এখন আয়তনের আপেক্ষিক ত্রুটিটা আমাদের বের করা লাগবে বাক্সের, ঠিক আছে। তো আয়তনের আপেক্ষিক ত্রুটি, তোমার বাক্সটা কি ঘনাকৃতির, আগেরটার মতো, যে আগেরটাও ছিল ঘনাকৃতির, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তার মানে দৈর্ঘ্যকে কিউব করলে আমরা আয়তন পাবো। তো আমরা মূল আয়তন যেটা 10 দেওয়া আছে ওইটা আমরা বের করি আগে, যে মূল আয়তন কত 10 এর উপরে কিউব 1000 হবে, ঠিক আছে। 1000 কত সেন্টিমিটার কিউব। তো এখন এইটা কি 10 সেন্টিমিটার পাশাপাশি 0.5 বেশি হবে আবার কম হবে, ঠিক আছে। যদি বেশি হয় তাহলে 10 এর সাথে এটা যোগ, তো তখন আয়তনটা কত হবে ভি ম্যাক্স সমান সমান 10 প্লাস 0.5 উপরে কিউব
10 প্লাস 0.5 1157.62 সেন্টিমিটার কিউব। এখন আমরা মিনিমাম, এটা তার মানে এখন বিয়োগ দেওয়া লাগবে। মিনিমাম 10 মাইনাস 0.5 কিউব, দেখি কত হয়। 857.37 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এখন আমরা আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করব। তো আপেক্ষিক ত্রুটি সমান সমান আমরা একটা সূত্র জানি, আগেও দেখছি। আপেক্ষিক ত্রুটি ইকুয়াল কত হয়, চূড়ান্ত ত্রুটি তার পাশে 100% আর নিচে কত, মূল আয়তন। মূল আয়তন বা দৈর্ঘ্যের ক্ষেত্রে মূল দৈর্ঘ্য। তো চূড়ান্ত ত্রুটিতে আমরা বের করে নেই। তো চূড়ান্ত ত্রুটিটা এইভাবে বের করে, চূড়ান্ত ত্রুটি Vmax মাইনাস ভি। এখন Vmax টা হচ্ছে এইটা, এটা সব থেকে বেশি। এইটা থেকে ভিটা কত, ভিটা হচ্ছে মূল আয়তন। এটা যদি আমরা বিয়োগ করি তখন আমাদের চূড়ান্ত ত্রুটিটা বের হবে। তো Vmax 1157.62 বের হয়েছিল। 1157.62 বিয়োগ ভিটা কত পড়েছিল, 1000। তো তার মান হবে 157.62 সেন্টিমিটার কিউব। এটা কি, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এখন চূড়ান্ত ত্রুটির জায়গায় আমরা লিখবো 157.62 ইন্টু 100, আর নিচে কত, মূল আয়তন। মূল আয়তন কত, 1000। ঠিক আছে, এর থেকে সহজ তো কোনো ম্যাথ নাই, আছে। 157.62 গুণ 100 আর নিচে কত, 1000, কত হয়, 15.76। 15.76%। তার মানে কি, দৈর্ঘ্যের ত্রুটি ছিল 5% আর আয়তনের ত্রুটি হচ্ছে 15%। এটা আসলে ফিজিক্স বইয়ে লেখা আছে যে দৈর্ঘ্যে যতটুকু ত্রুটি হবে আয়তনের তার 3 গুণ হবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে তার 2 গুণ হবে। ঠিক আছে, এই লেখাগুলো আছে, এটা একটু তোমরা একটু পড়ে নেবা, তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, তো অত বড় বই একদম মুখস্থ করার দরকার নেই। আমাদের যা যা বেসিক লাগে আমি একদম প্রথমেই বলে দিচ্ছি, এর বাইরে আর কিছু লাগে না। আর ওই যে ইতিহাস, ওইখান থেকে মাঝে মধ্যে একটা এমসিকিউ আসলেও আসতে পারে, ওগুলো পড়বা। ঠিক আছে, তো ওগুলো আমি দেখাইলাম না, ওগুলো দেখানোর জন্য সময় লাগবে মিনিমাম 6 ঘন্টা। ঠিক আছে, তো অত সময় তো আর তোমাদের নাই। তো যতটুকু দরকার পরীক্ষায় একদম আসলে 100 তে 100 অ্যান্সার করতে পারবা, তো ততটুকুই আমি শুধু দেখাইলাম। এখন আমরা পরের ম্যাথটা দেখি। এই ম্যাথটাই শেষ ম্যাথ, এবং এই ম্যাথটা পর্যন্ত তোমরা যদি আসতে পারো তাইলে আর এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা নাই। এবং তোমরা যদি চাও আমার কাছে ব্যক্তিগতভাবে পড়তে পারো বিভিন্ন ব্যাচে, তো সেক্ষেত্রে আমার সাথে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমি কিন্তু ব্যক্তিগতভাবে পড়াই। ঠিক আছে, তো আমরা এই সমস্যাটা সমাধান করি। রাজশাহী বোর্ড 2023 কি বলছে, 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো। নিরেট ঘনক, তারপরে কি বলছে, অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপের প্রধান স্কেলের পার্ট 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। তো নিরেট গোলকের ব্যাসার্ধ, এখন দেখো এখানে বলছে নিরেট গোলকের ব্যাস পরিমাপ করতে চাইছিল তারা। তো আমরা যদি এই ব্যাসটা এখন বের করতে পারি, তো ব্যাস থেকেই তো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ, তাই না? তো আমরা আগে দেখি গ নাম্বার সমাধান করতে আমরা ব্যাসটা আসলে বের করতে পারি কিনা। ব্যাস, তো ব্যাসটা মানে কি, অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপের প্রধান স্কেল পার্ট যে 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6। তার মানে এইখান থেকে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারি। ধরো একটা বাক্স, ঠিক আছে, নিরেট গোলক, তো এইখানে আমরা যদি এইটা দৈর্ঘ্যটা বের করতে পারি সম্পূর্ণ, ওইটাই তো ব্যাস। তো দৈর্ঘ্য মানেই তো ব্যাস। তো আমরা লিখি ডি বাই এল, একটা লিখলে হয় এম প্লাস ভি ইন্টু বিসি। এখন এম কত, প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট কত দেওয়া, 2.4 দেওয়া। এরপরে প্লাস ভি, ভি কত দেওয়া, ভি দেওয়া 6, এই যে 6।
ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে বিসি। বিসি কত, 0.05 মিলিমিটার। আমাদের নেওয়া লাগবে কি সেন্টিমিটারে, তো সেন্টিমিটারে নেওয়ার জন্য আমাদের ভাগ করতে হবে। তো 10 দ্বারা ভাগ, 0.05 কে 10 দ্বারা ভাগ করলে 0.005 গুণ 0.005। এল কত, 2.4 প্লাস 6 ইন্টু 0.005, 2.43 সেন্টিমিটার। এটা কি ব্যাস। এখন যদি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত, আর আর কত, এল ডিভাইডেড বাই 2 যদি করি তাহলেই ব্যাসার্ধ বের হবে। তো এল কত, 2.43, আর নিচে কত 2। দেখো তাহলে ভাগ 2 কত হয়, 1.21 সেন্টিমিটার কি ব্যাসার্ধ। আচ্ছা, গ শেষ, একদম সহজ। ঘ নাম্বারে কি বলছে, যে উদ্দীপকের গোলক ও নিরেট ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি। গাণিতিক বিশ্লেষণ দাও। এখন দেখো, গোলকের আয়তন আর ঘনকের আয়তন, ঘনকের দৈর্ঘ্য কত, 1.95। তো আমরা ঘনকের দৈর্ঘ্য যেহেতু L = 1.95, ঘনক মানে কি, ঘনক মানে হচ্ছে তার 3টা বাহুই সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 দিকই সমান, ঠিক আছে। তো এখন 3 দিক সমান হলে ঘনকের আয়তন বের করে জাস্ট দৈর্ঘ্য হোল কিউব। যেমন ক্ষেত্রফল বের করতে আমরা বাহু হোল স্কয়ার না, তো ঘনকের ক্ষেত্রে বাহু হোল কিউব। তো কত হয়, 1.95 গুণ, আচ্ছা 1.95 এর উপর কিউব, 7.41 সেন্টিমিটার কিউব। এটা কি, এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রে ঘনক। তারপরে কি গোলক। তো গোলকের আয়তন আমরা একটা সূত্র জানি না, 4/3 পাই আর কিউব। গোলকের ক্ষেত্রে পাই আর কিউব, 8টা তো এইমাত্রই আমরা বের করলাম, 1.21, ঠিক আছে। তো এইখান থেকে 4.3, 4/3 পাই এর মান কত, 3.1416 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 1.21 এই কিউব। এখন দেখি 4/, উপরে 4 নিচে 3 ইন্টু 3.1416 ইন্টু 1.21 তার উপরে কিউব, 7 আচ্ছা কাকতালীয় ভাবে কাছাকাছি আসলো, প্রায় কাছাকাছি, ঠিক আছে, প্রায় কাছাকাছি আসছে সেন্টিমিটার কিউব। তার মানে এটাই অ্যান্সার। এখানে আমরা বলতে পারি যে প্রথম যে আয়তন, ঠিক আছে, যেটা ঘনকের আয়তন, তো ঘনকের ক্ষেত্রে আয়তনটা হচ্ছে 7.41, আর গোলকের ক্ষেত্রে আয়তনটা হচ্ছে 7.42। আর এখানে যদি আমি এখানে একটা কথা বলি, এখানে যদি তুমি আরো দুই একটা মান নাও না, এখানে তো আরো একটা মান আছে, ওইটা যদি নাও তাহলে একটা আরেকটু বেশি হবে, ঠিক আছে। তো তারপরও এখানে গোলকের আয়তনটা কিন্তু এখানে বেশি হয়েছে। তো তার মানে আমরা লিখতে পারি যে গোলকের আয়তন ঘনকের আয়তনের থেকে বেশি, ঘনকের আয়তনের থেকে বেশি। তো এই কথাটা আমি বললাম, অনেকে মনে করতে পারো যে অ্যান্সার তো মেলে নাই, কিন্তু আসলে এখানে 5 আসবে তখন, ঠিক আছে, যদি এখানে একটা নাম্বার বেশি নাও বা একটা অঙ্ক বেশি নাও। তো সমস্যা নাই, এটা কাছাকাছি, এটা তেমন কোনো বিষয় না। তো আশা করতেছি সম্পূর্ণ টিউটোরিয়ালটা তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে আরেকবার দেখতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।